সুপ্রিয় শ্রোতা, ওয়ার্ল্ড অফ সাসপেন্সে সবাইকে স্বাগতম। আজকের গল্প প্রচেত গুপ্ত রচিত প্রসাদ বাবুর ভয়। গল্পের সূত্রধার আমি আনুষ্কা হাসান। গল্প পাঠে রয়েছেন প্রদীপ চৌধুরী। অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন এস এ সৌরভ, স্বাগতা বৃতি, শাশ্বত গোলদার, ইসরাত জাহান, শাকিল আহমেদ, তাহসিন মাহমুদ ও রাহেল হাবিব। আজকের গল্পে পর্ব পরিচালনায় রয়েছেন প্রদীপ চৌধুরী, সম্পাদনা শব্দগ্রহণে রাহেল হাবিব এবং পোস্টার ডিজাইনে শাশ্বত গোলদার। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, প্রসাদ বাবুর ভয়। একটাই ঘর, দোতলার ছাদের উপর। ঘর খুব বড়, একজন কেন 5 জনও হাত পা ছড়িয়ে থাকতে পারে। ঘরের সঙ্গে লাগোয়া ছাদটাও বড়। শহরের এই পাড়াটা বেশ নিরিবিলি, গাছপালাও অনেক। এ বাড়ির চারপাশেও গাছ, ভেতরে একটা ছোটো মোটো বাগান রয়েছে, তবে এ বাগানে ফুল ফলের গাছ কিছুই নেই, শুধুই আগাছা। থাকার মধ্যে রয়েছে ঝাঁকড়া একটা নারকেল গাছ। গাছটা বাড়ির গা ঘেঁষে একেবারে ছাদ পর্যন্ত উঠে গেছে। ছাদের ছোট্ট পাঁচিল টপকে একেবারে ডালপালা নিয়ে ঝুঁকে পড়েছে ছাদের উপর। বাড়ি দেখে প্রসাদবাবুর মনটা ভালো হয়ে গেল। ভগ্নিপতি কিঙ্কর আর বোন ছন্দাকে মনে মনে ধন্যবাদই জানালেন। এ বাড়িটায় না এলে মস্ত বোকামি হয়ে যেত। এমন চমৎকার ঘর, এমন চমৎকার ছাদ কোথাও পাওয়া যাবে না। এরপরও প্রসাদবাবুর মন হালকা খচখচ করে উঠল। কারণ কি? কারণ 54 বছরের প্রসাদবাবু একজন ভীতু মানুষ। অন্ধকার ঘর, খাটের তলায় খুটখাট, আর দরজার ক্যাচক্যাচে তিনি চমকে ওঠেন। তাই ছাদ দেখেও উনি একটু ঘাবড়ে গেছেন। ছোটদের ভূতের ভয় মানায়, কিন্তু বড়রা ভূতের ভয় পেলে সেটা বিরাট একটা হাসি ঠাট্টার ব্যাপার হয়। আমাদের এই প্রসাদবাবুর বেলাতেও তাই হয়েছে। সবাই তার ভূতের ভয় নিয়ে মজা করে। হয়তো কোনো একদিন অফিসে ফাইল নিয়ে ক্যাশ ডিপার্টমেন্টে গিয়েছেন। সেখানে কাজ করেন শিশিরবাবু। তিনি ফাইল সরিয়ে নিচু গলায় বললেন, হিসেব পরে হবে দাদা, আগে বলুন কালকে রাতে ওরা কেউ এসেছিল নাকি? প্রসাদবাবু অবাক হয়ে বললেন, রাতে রাতে আবার কারা আসবে? শিশিরবাবু ঝুঁকে পড়েন, আরো গলা নামিয়ে বলেন, আরে বাবা, ওই যে রাত বিরাতে যারা আপনার কাছে আসে তাদের কথা বলছি। ওই যে লম্বা হাত, উল্টো দিকে গোড়ালি, কেউ এসেছিল নাকি? প্রসাদবাবু শুকনো হেসে বলেন, ঠাট্টা করছেন? শিশিরবাবু হেসে ফেলেন, আরে ঠাট্টা করব কেন? ভূতের ব্যাপার ঠাট্টা করা যায়? আমার ছোট ছেলেটা ক্লাস 5-এ পড়ছে। সেও ঠিক আপনার মতো ভূত প্রেত নিয়ে একটুও ঠাট্টা পছন্দ করে না। অফিসের বাইরেও একই কাণ্ড। পাড়াতেও অনেকে তার ভয়ের কথা জানে। সেদিন সন্ধেবেলা অফিস থেকে ফিরছিলেন প্রসাদবাবু। গলির মোড়ে জটলা করে দাঁড়িয়েছিল পাড়ার ছেলেরা। প্রসাদবাবুকে দেখে চুপ করে গেল। পল্টু গম্ভীর গলায় বলল, প্রসাদ কাকু নাকি? প্রসাদবাবু থমকে গেলেন, বললেন, কেন, কিছু বলবে পল্টু? পল্টু সিরিয়াস গলায় বলল, না, তেমন কিছু নয়, আপনাকে একটু সাবধান করে দিচ্ছিলাম আর কি। সাবধান? কিসের জন্য? গোলমাল টোলমাল হয়েছে নাকি? না, এখনো হয়নি, তবে হতে পারে আজ। অবশ্যই কি না, ভূতেদের ফেভারিট তিথি তো, ওই জন্য আপনাকে বলছিলাম একটু সাবধানে থাকবেন কাকু। ছেলেরা সবাই হেসে উঠল। প্রসাদবাবু মাথা নামিয়ে হাঁটতে লাগলেন। শুধু বাইরের লোক নয়, নিজের লোকেরাও প্রসাদবাবুকে ছাড়ে না। আসানসোল থেকে বিচ্ছু ভাগ্নে ফোন করে বলে, হ্যালো হ্যালো মামা, মামা নেট সার্চ করে দেখলাম জাপানে একটা দারুণ জিনিস বেরিয়েছে, কস্ট লক, ভূত ঠেকানোর তালা। এই তালা
জানলা দরজায় লাগিয়ে রাখলে ভূতেরা ঘরে আসতে পারবে না। যদি বলো তোমার জন্য একটা অর্ডার দিই, হ্যাঁ? প্রসাদবাবুর রাগ হয়, ইচ্ছে করে ভাগ্নিকে একটা ধমক দিই, কিন্তু পারেন না। কারণ দোষ তো আর অন্য কারণ নয়, দোষ তো তার নিজের। পুরো বয়সে ভূতের ভয় পেলে এমনি সবাই রসিকতা করবে, ব্যাপারটাও বিচ্ছিরি। বয়সকালের নানা অসুখ আছে, যেমন বাত, দাঁত ব্যথা, কান কটকট, কিন্তু সেসবের ওষুধ আছে। ভূতের ভয় কাটানোর কোনো ওষুধ নেই। প্রসাদবাবু রোজই মনে মনে প্রতিজ্ঞা করেন আর নয়, এবার মনে জোর এনে ভয়ের অসুখ সারাবেনই, কিন্তু পারছেন না। কি লজ্জার কথা! প্রসাদবাবুর পুরো নাম প্রসাদ রঞ্জন প্রামাণিক, সহজ সরল ছাপোষা মানুষ। কলকাতা থেকে বেশ কিছু দূরে এই শহরে চাকরি করেন। ঠিক সময় অফিসে আসেন, টিফিনের সময় অফিস থেকে নিচে নেমে ফুটপাতের অপর প্রান্তে টোস্ট আর কলা খান। তার সহকর্মীরা বলেন, ও প্রসাদদা, এই পাউরুটি কলা ছেড়ে একটা অন্য কিছু হবে নাকি? একটা ফিশ ফ্রাই বলি। প্রসাদবাবু অল্প হেসে দুপাশে মাথা নাড়েন, বলেন, আমার এই পাউরুটিই ভালো। প্রসাদবাবু সাধারণ খাবার পছন্দ করেন, সাধারণভাবে থাকেন, যাকে বলে সিম্পল লিভিং। বিয়ে থা করেননি, নিজের লোক বলতে বোন ভগ্নিপতি, তারা থাকে আসানসোলে। কিছুদিন আগে পর্যন্ত প্রসাদবাবু সুখে আছি বলে একটা মেস বাড়িতে ছিলেন, স্টেশনের ঠিক পাশেই। বাড়িটা অতি পুরনো। মেসের মালিক সারাচ্ছি সারাবুক করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই করেননি। একদিন সকালে সুখে আছিতে একটা কাণ্ড ঘটল। খাবার ঘরে সবাই খেতে বসেছে, অফিস যাবার তারা। হঠাৎ ছাদ থেকে বালি সুরকি ডাল মাছের ঝোলের উপর পড়তে লাগলো। মেসের মালিক চিৎকার করে উঠলেন, এই ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প, ভূমিকম্প। খাওয়া টাওয়া ফেলে সবাই ছুটলো বাড়ির বাইরে। কেউ কেউ আবার ভাতের থালা হাতে নিয়ে বাইরে ছুটলো। একটু পরে বোঝা গেল এই ভূমিকম্প টুমিকম্প বাজে কথা। পুরানো মেস বাড়ি এবার ভেতর থেকেও ভেঙে পড়তে শুরু করেছে। চুনসুরকি ফেলে ওয়ার্নিং দিচ্ছে, এর পরের বার মাথায় ইট, রড, লোহালক্কর ফেলবে। এরপরেই সুখে আছি মেস খালি করে মেরামতের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হতে সময় লাগবে, বছর খানেকও লাগতে পারে। যারা মেসে ছিলেন তারা নিজেদের মতো ব্যবস্থা করে নিলেন। এই ছোট শহরে আর মেস নেই। কেউ গেলেন আশেপাশে আত্মীয়র বাড়িতে, কেউ আবার দল বেঁধে বাড়ি ভাড়া করলেন, কেউ আবার হোটেলে ঘর নিলেন। প্রসাদবাবুও তাই করলেন। অফিসের কাছাকাছি একটি হোটেলে উঠলেন, কিন্তু খরচা পোষাতে পারলেন না। তার উপর হোটেলের খাবার তার একেবারেই সহ্য হলো না। সারা দিন ঢেকুর ওঠে। এরকম সময় আসানসোলে বসে এই বাড়িটার ব্যবস্থা করে দিল কিঙ্কর আর ছন্দা। বাড়ির মালিক আসানসোলে চাকরি করেন, পরিবার নিয়ে সেখানেই থাকেন। 1 বছর হলো বাড়িটা ফাঁকা পড়ে আছে। অনেকদিন ধরেই নিজের একজন পছন্দসই ভাড়াইটে খুঁজছিলেন। ছাদের ঘরে থাকবেন, বয়স্ক মানুষ যিনি ভাড়া থাকবেন, কিন্তু পুরোপুরি ভাড়াটেও হবেন না, আবার বাড়িটার একটু দেখভালও করবেন। ছেলেপেলেরা পাঁচিল টপকে আসলে ধমক দেবেন, ভবগুড়িরা আস্তানা কাটতে চাইলে তেড়ে যাবেন, বার করে বাগানের আগাছা কাটাবেন। প্রস্তাবটা লুফে নিল কিঙ্কর, কারণ ভাড়া যৎ সামান্যই। কিঙ্কর টেলিফোনে প্রসাদবাবুকে সব বলল। প্রসাদবাবু বললেন, বাড়ি দেখভাল করতে হবে মানে? কিঙ্কর, এটা আমার পছন্দ হচ্ছে না, উটকো সব ঝামেলা। কিঙ্কর বিরক্ত গলায় বলল, চুপ করুন তো। বাড়ি দেখভাল মানে কি আর ওই লাঠি হাতে রাত জেগে পাহারা? একটু আধ হাক ডাক দিলে হবে। বাড়ির মালিক ভয় পাচ্ছে, খালি বাড়ি দেখে তারপর চোবর টাকার সব খুলে নিয়ে না যায়, এজন্য একজন লোক চাচ্ছে। বছরখানেক আগে বাড়িতে কি জানি এক গোলমাল হয়েছিল, তারপর থেকে বাড়ি বন্ধ। প্রসাদবাবু ঢোক গিলে বললেন, গোলমাল মানে? কিসের গোলমাল? কিঙ্কর আরো বিরক্ত হয়ে বলল, আরে আমি জানি না, আপনি আপনার বোনের সাথে কথা বলুন। কি গোলমাল? তার জন্য তোমার কি হবে দাদা? প্রসাদবাবু মিনমিন করে বললেন,
না মানে ওই যে চুরি টুরি নয় তো। চুরি ডাকাতি খুন যাই হোক, তোমার কি? তোমার কিচ্ছু না, তোমার সস্তায় বাড়ি চাই, ব্যাস। সব গোলমাল মিটে গেল, আর এই সপ্তাহে জিনিসপত্র নিয়ে বাড়িতে উঠে যাবে। ওই ঘর কিন্তু একদম ফাঁকা থাকবে না, বলে দিচ্ছি। তোমার পুরনো মেসের কেউ ডবল ভাড়া দিয়ে ওই বাড়িতে উঠে গেছে, তখন মাথা চাপড়াতে হবে। আজই তোমার ভগ্নিপতি 1 মাসের ভাড়া অ্যাডভান্স বাড়িওয়ালাকে দিয়ে দিচ্ছে। পরশুর মধ্যেই লোক মারফত তোমার কাছে চাবি চলে যাচ্ছে। শুনেছি তো নিরিবিলি জায়গা, ছাদের উপর ঘর বলে রোদ হাওয়া ফ্রি। তুমি ওই পুরনো মেস বাড়িতে থাকতে বলেই না তোমার ওই ভূতের ত্রুটের ভয়। খোলামেলা জায়গায় থাকবে, আজে বাজে ভয় সব পালিয়ে যাবে। তাছাড়া খাওয়া নিয়েও তো চিন্তা নেই। ওই বাড়িতে একসময় কাজ করতো বিনার মা, সে তোমার রান্নাবান্না করে দেবে, আমি বলে রাখবো। বাড়িতে গেলামই না, তার আগে রান্নার লোক ঠিক করে ফেললি। ছন্দা কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল। বলল, আরে ধুত, তুমি এত ভেবো না তো, আমি নিজে গিয়ে তোমার বাড়ি গুছিয়ে দিয়ে আসবো। ওকে ছুটি নিতেও বলেছি। প্রসাদবাবু বুঝলেন আর কোনো উপায় নেই, বনভগ্নিপতির ঠিক করা বাড়িতেই উঠতে হবে। বেচারীরা অত দূর থেকে বাড়ি খুঁজে দিয়েছে, এটাও একটা কথা। দিন তিনেক পর মালপত্র নিয়ে সোজা বাড়িতে উঠে এলেন প্রসাদবাবু। দেখলেন সত্যি অসুবিধার কিছু নেই। বড় বাড়ি, নিচটা বড় বড় তালা দিয়ে বন্ধ। পাশ দিয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে লোহার সিঁড়ি। উঠে গেলেই ছাদ, একপাশে ঘর। ঘর দেখে প্রসাদবাবু চমকে উঠলেন, এই ঘর তো বিরাট। তিনি তো একেবারে হেসে খেলে গড়াগড়ি দিয়ে থাকতে পারবেন। ঘরের কোনায় খাট, খাটের মাথার কাছে জালনা। জালনা খুললেই ছাদ, সেটাও বড়। ভোরের নরম রোদ পড়েছে। নারকেল গাছটা ঝুঁকে আছে শান্ত ভঙ্গিতে, একটু একটু করে দুলছে। অল্পক্ষণের মধ্যেই মনের খচখচানি দূর হয়ে গেল প্রসাদবাবুর। তিনি মনে মনে ঠিক করলেন এবার বদলে যাবেন। ভূতটুতের ছেলে মানুষই মাথা থেকে একেবারে বের করে ফেলবেন, সবাইকে চমকে দিবেন। হাসি ঠাট্টা একেবারে বন্ধ হয়ে যাবে। আর সন্ধেবেলা অফিস থেকে ফিরে ছাদটায় মাদুর পেতে খানিকক্ষণ বসে থাকলে কেমন হয়। বেলা একটু বাড়তেই 11-12 বছরের একটা ছোট্ট মেয়ে এসে হাজির হলো। মিষ্টি দেখতে, গায়ে একটা ফুলকাটা ফ্রক, ঘাড়ের দুপাশে দুটো বিনুনি ঝুলছে, তাতে লাল রঙের সস্তার ফিতে, কপালে ছোট্ট একটা কালো টিপ। প্রসাদবাবু বললেন, এই তুই কে? মেয়েটি হাসি হাসি মুখে বলল, আমি বিনা। বিনা কে? বিনার মায়ের মেয়ে। এবার মনে পড়ে গেল, বিনার মা মানে যে মহিলা তার রান্না করবে। প্রসাদবাবু বললেন, তোর মা কোথায়? মায়ের জ্বর হয়েছে, আমায় বললে তুই গিয়ে রান্না করে দিয়ে আয়, নইলে নতুন মানুষ বিপদে পড়বে। তুই রান্না করবি? এইটুকু ছোট্ট মেয়ে। এইটুকু মেয়ে বলে এইটুকু রান্না পারবো। ভাত, ডাল, আলু ভাজা চলবে? প্রসাদবাবু মেয়েটার কথা শুনে মজা পেলেন। বললেন, ডাল ভাতে খুব হবে। তুই বেশ গুছিয়ে কথা বলতে পারিস তো বিনা? গুছিয়ে রান্নাও করতে পারি। এই কথায় কথায় হাসিস কেন? মনে হয় হাসির রোগ আছে। প্রসাদবাবু চোখ পাকিয়ে তাকালেন। বিনা রান্নাঘরে ছুটে পালালো। রান্নাঘর পাশেই। বিনা ছুটে যাওয়ার সময় একটা ঝমঝম আওয়াজ পেলেন প্রসাদবাবু। মেয়েটা ঘুঙুর পড়েছে নাকি? কই, চোখে পড়লো না তো। কে জানে, ছোট মেয়েরা ছোটাছুটি করলে এরকম বোধহয় ঘুঙুরের আওয়াজ হয়। প্রসাদবাবু হেসে ফেললেন, অফিস যেতে হবে। খানিক পরে খবরের কাগজ রেখে স্নানে গেলেন। এ বাড়িতে জলের সমস্যা নেই, সময় নিয়ে স্নান করা গেল। সুখে আছি মেসে জলের বড্ড টানাটানি ছিল। মাথা পিছু 1 বালতি পাওয়া যেত। খেতে বসলেন প্রসাদবাবু। বিনা রান্না খারাপ করেছে, সবেতেই গাদাখানেক চিনি। ছোট মেয়ে, কতখানি আর পারবে। খাবার শেষে প্রসাদবাবুকে জল এগিয়ে দিয়ে বলল, রান্না ঠিক হয়েছে? ঠিক আছে। রাতে রুটি করতে কখন আসবি? আমি আর আসবো না, রাতের রুটি তরকারি করে গেলাম।
থেকে মা আসবে, বিনার মা। বিনার হাসি শুনে প্রসাদবাবুর ভালো লাগলো, তবু বললেন, ফাজিল মেয়ে আবার হাসে, চর খাবি এবার। ঠিক আছে, তুইও মায়ের সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে চলে আসিস। কি জানি মা আমাকে আসতে দেবে কিনা, মনে হয় না দেবে। আমি বলে দিব। প্রসাদবাবু অফিসে যাওয়ার জন্য বেরিয়ে ঘরে তালা দিলেন। বিনা দাঁড়িয়েছিল ছাদের এক কোণে। প্রসাদবাবু বললেন, কিরে, বাড়ি যাবি না? আমি একটু থাকবো এখানে, এই বেশি না, খানিকক্ষণ। দু আঙ্গুল ফাঁক করে খানিকক্ষণ সময়টা দেখালো বিনা। প্রসাদবাবু ভুরু কুঁচকে বললেন, থাকবি? কি করবি? ছাদে খেলবো। বাড়ি গিয়ে খেল। বিনুনি ঝাঁকিয়ে বিনা বলল, মা খেলতে দেবে না, আবার কাজে পাঠিয়ে দেবে। এমনিতেই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে প্রসাদবাবুর। তারপর আবার মনটা নরম হয়ে গেল। আহারে, ছোট্ট মেয়ে কাজকর্ম শেষ করে খেলতে চাইছে। প্রসাদবাবু হেসে বললেন, আচ্ছা সে না হয় থাকবি, কিন্তু খেলবি কার সঙ্গে? একা? বিনা উৎসাহ নিয়ে বলল, একাই খেলবো, ছক কেটে এক্কা দোক্কা খেলবো। আর ওই যে গাছটা আছে, নারকেল গাছটা, ওর সাথেও খেলবো। দেখো না, আমার সাথে খেলবে বলে একেবারে ছাদে উঠে এসেছে। আমরা দুজনে হাত ধরাধরি করে খেলবো, নাচবো, দুজনে আগেও খেলেছি। গিয়ে গিয়ে গাছের পাতাগুলো ধরে নাড়া দিল বিনা। ডালপালা দুটো দুলে উঠল, সাড়া দিল। প্রসাদবাবু মনে মনে বললেন, পাগল মেয়ে। মুখে বললেন, ঠিক আছে খেল, আমি চললাম। তুই যখন যাবি ওই সিঁড়ির মুখে ওই গ্রিলের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে যাবি, বুঝলি? আর তোর মা যেন কাল তাড়াতাড়ি আসে, দেরি হলে আমার অফিসে লেট হয়ে যাবে। লোহা সিঁড়ি বেয়ে প্রসাদবাবু নিচে নামার সময় গুনগুন করে গান গাইতে লাগলেন। কত বছর পরে যে তিনি নিজের মনে গান করলেন। অফিসের কাউকে নতুন বাড়ির কথা ভাঙলেন না প্রসাদবাবু। তিনি ঠিক করলেন রবিবার অফিসের কয়েকজনকে আর সুখে আছি ম্যাসের কয়েকজনকে ডাকবেন। ছাদে বসে গল্পগুজব হবে, সঙ্গে চা আর একটা করে ফিশ ফ্রাই। একটু খরচ হয়ে যাবে ঠিকই, কিন্তু তা হোক, চমৎকার বাড়ি দেখাতে একটু খরচ করতে হয়। বিনার মাকে বলতে হবে মেয়েটাকে যেন সেদিন সঙ্গে নিয়ে আসে, সবাইকে চা দেবে। অফিস থেকে বের হওয়ার সময় ভগ্নিপতিকে ফোন করতে গেলেন প্রসাদবাবু। বাড়িটার জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত। ফোন পাওয়া গেল না। ঠিক আছে, কালই হবে, তাড়াহুড়োর তো কিছু নেই। বাড়ি ফিরে প্রসাদবাবুর মন আরও ভালো হয়ে গেল। ছাদটা একেবারে ঝকঝক করছে, বোঝাই যাচ্ছে বিনার কাজ। খেলা শেষে ঝাড় দিয়ে গেছে। একপাশে ইট দিয়ে আঁকা এক্কা দোক্কা খেলার অস্পষ্ট ছক। প্রসাদবাবু মুচকি হাসলেন। নিজের হাতে চা বানিয়ে এনে মাদুর পেতে বসলেন। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ঘরে ফেরা পাখির কিচিরমিচির ডাক। ধীরে ধীরে সন্ধে নামল। আকাশ ভরা তারা, মস্ত বড় চাঁদ। নারকেল গাছের পাতায় হাওয়া লেগে ফিস ফিস আওয়াজ হচ্ছে। বেশ লাগছে। এভাবে আকাশ, গাছপালা, পাখি অনেকদিন দেখা হয়নি। না, কিঙ্করার ছন্দা কাজটা ভালোই করেছে। প্রসাদবাবু হাত বাড়িয়ে নারকেল গাছের পাতা ছুলেন। পাতার দল হাওয়ায় সরসর করে একবার সরে গেল, আবার ফিরে এলো, যেন প্রসাদবাবুর সাথে খেলতে চাইছে। অনেক রাত পর্যন্ত ছাদেই বসে রইলেন প্রসাদবাবু। নিজেই অবাক হয়ে গেলেন। কই, ভয়টয় কিছু করছে না তো? ভয় সব পালিয়েছে নাকি? নিশ্চয়ই পালিয়েছে। ছন্দা ঠিকই বলেছে। এতদিন অন্ধকার ঘুপচি ঘরে থাকতে থাকতে মনের ভেতরেও অন্ধকার বাসা বেঁধেছিল। প্রসাদবাবু মনে মনে হেসে উঠলেন। না, ভয়ে পালায়নি, ভয়ে ফিরে এলো অনেক রাতে। তবে সেটা প্রসাদবাবুর পরিচিত ভয় নয়, অপরিচিত ভয়, অনেক তীব্র,
হাড় হিম হয়ে যায়। রাত তখন কটা, একটা নাকি দুটো? নতুন বাড়িতে সাধারণত প্রথম দিন ঘুম আসতে দেরি হয়। এই বাড়িতে প্রসাদবাবু কিন্তু বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙল এক ধরনের অস্বস্তিতে। প্রসাদবাবু বুঝতে পারলেন অস্বস্তি নয়, আওয়াজ। হালকা একটা আওয়াজে ঘুম ভেঙেছে। ঝমঝম করে একটা শব্দ। আওয়াজটা আসছে থেমে থেমে। কে যেন ঘুঙুর পায়ে হাঁটছে। হাঁটছে না, হাঁটছে না, লাফাচ্ছে। কে লাফাচ্ছে? কোথায় লাফাচ্ছে? গলা শুকিয়ে গেল প্রসাদবাবুর। তিনি চোখ খুললেন। ঘর অন্ধকার। অন্ধকার কেন? ঘর অন্ধকার থাকার তো কথা নয়। রাতে তো তিনি আলো জেলে শুয়েছিলেন। নতুন জায়গায় তিনি ঝুঁকি নেননি। চোর ডাকাত থাকতে পারে, আলো দেখলে ভয় পাবে। ধরফড় করে বিছানায় উঠে বসলেন প্রসাদবাবু। আলো কে নেভালো? লোডশেডিং হতে পারে। মাথার উপর ফ্যানও তো ঘুরছে না। প্রসাদবাবু বুঝতে পারলেন ঝমঝম আওয়াজটা আসছে ছাদ থেকে, কখনো জোরে, কখনো মিলিয়ে যাচ্ছে। শরীরের অস্বস্তিটা এবার ভয়ের চেহারা নিল। অন্য সময় এর ছিটে ফোটা ভয় পেলেও প্রসাদবাবু চাদর মুড়ি দিয়েছেন। আজ কিন্তু উঠে বসলেন। একবার ছাদে গিয়ে দেখলে কেমন হয়? কথাটা ভাবতেই প্রসাদবাবুর মন একসঙ্গে দুটো উত্তর দিল। একবার বলল, কিছু হয়নি, সব সব মনের ভুল। নিজে গিয়ে দেখে এসো, ভয় পেলে চলবে না। ভয়ের দিন তোমাকে শেষ করতে হবে। তারপরে বলল, যেও না, যেও না, বাইরে বিপদ আছে। দোনামোনার মধ্যেই খাট থেকে নামলেন প্রসাদবাবু। অন্ধকারে টলতে টলতে দরজার দিকে এগিয়ে গেলেন। পা দুটোকে মনে হচ্ছে পাথর। কাপা হাতে দরজার ছিটকিনি খুলতে অনেকটা সময় লাগলো। খোলা দরজা দিয়ে কয় পা বেরিয়ে এসে দাঁড়ালেন। নির্জন অন্ধকার ছাদ, আকাশে চাঁদ নেই, অসংখ্য তারা। ছাদ জুড়ে নরম আলো পড়েছে কুয়াশার মতো। সেই আলো সাদা আর নীলে মেশা। বেশ লাগছে দেখতে। মনে সাহস এনে চারপাশে তাকালেন প্রসাদবাবু। না, কেউ নেই। ঘুঙুরের আওয়াজটাও শোনা যাচ্ছে না। ঘুরে দাঁড়িয়ে ফের ঘরে ঢুকতে গেলেন প্রসাদবাবু। তখনই চোখ পড়ল নারকেল গাছটার দিকে। নিমেষে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীরে। ওটা কি? গাছ তো নয়, অন্য কিছু। একটা মানুষ যেন। ঝাপসা চুল, হাসছে। অন্ধকারে চোখ, ডালপালাগুলো যেন হাতের মতো বাড়িয়ে রেখেছে, পেতে রেখেছে ছাদের উপর। হাওয়ায় তুলছে তারা। আওয়াজ হচ্ছে। খামচে ধরার আগে বাঁধানো নৌকে যেন শান দিচ্ছে। আর তাকে কে যেন মাথার ভিতর বলছে, চলে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, দরজা বন্ধ করো এক্ষুনি, চলে যাও, চলে যাও, চলে। কণ্ঠস্বরটা বাচ্চা মেয়ের মতো। চেনা, কিন্তু চিনতে পারছেন না প্রসাদবাবু। তিনি বুঝতে পারছেন এখনই ঘরে ঢুকে যাওয়া দরকার, খুব দরকার, কিন্তু পারছেন না। নারকেল গাছের ডালপাতা তাকে হাতছানি দিয়ে ডাকছে। তারপর হাত ধরে টান দিল। তিনি সম্পূর্ণ নিজের অনিচ্ছায় এগিয়ে যেতে লাগলেন ছাদের কিনারার দিকে। আর কয়েক পা গেলেই ছাদে ছোট্ট পাঁচিল। আর পাঁচিল টপকালেই, জ্ঞান হারাবার আগেই প্রসাদবাবু স্পষ্ট শুনতে পেলেন,
বাচ্চা মেয়ের কণ্ঠে নারকেল গাছটা হাসছে। এবার তিনি গলাটা চিনতে পারলেন। মেয়েটি বিনা। পরদিন সকালবেলা ছাদের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল প্রসাদবাবুকে। পেল আসানসোল থেকে আসা প্রসাদবাবুর বোন ছন্দা আর ভগ্নিপতি কিঙ্কর। তারা প্রসাদবাবুকে না জানিয়ে কাল রাতে ট্রেনে উঠেছিল। পরিকল্পনাটা কিঙ্করের, একেবারে বাড়িতে হাজির হয়ে শ্যালককে চমকে দিবে। এ কারণে 2 দিন অফিস থেকে ছুটি নিয়েও এসেছে। ছন্দার কাজও আছে, দাদার জন্য বাড়িটা একটু গুছিয়ে দিয়ে যাবে। রান্নার একটা লোক চাই, খুঁজতে হবে। পিনার মা থাকলে কোনো চিন্তা ছিল না, কিন্তু এই শহরের পাট গুটিয়ে সে চলে গেছে। 1 বছর আগে পর্যন্ত এ বাড়ির বন্ধ দরজা খুলে বিনার মা ঝাড়পোষ করতে আসতো। সঙ্গে তার 12 বছরের মেয়েটাও থাকতো। ছাদে খেলতো। একদিন খেলতে খেলতে এই বাড়িরই ছাদ থেকে পড়ে মারা যায় বেচারি। তার মা তখন 1 তলায় ছিল। বাড়ির মালিকের কাছে ছন্দা শুনেছে বিনা মেয়েটা ছিল ভারী সুন্দর, কথায় কথায় হাসতো। বায়না করায় একজোড়া ঘুঙুর কিনে দিয়েছিল তার মা। মেয়েটা সেই ঘুঙুর পরে লাফিয়ে বেড়াতো, আওয়াজ হতো ঝমঝম করে। বিনা যে কি করে ছাদ থেকে পাঁচিল টপকে পড়ল তাই নিয়ে রহস্য রয়ে গেছে। কেউ যেন হাত ধরে টান দিয়েছিল, নইলে পাঁচিল টপকাবে কেন? যদিও এসব কথা প্রসাদবাবুকে বলেনি তার বোন। এমনিতেই ভীতু মানুষ, কিঙ্কর ডাক্তার ডাকতে ছুটল। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন প্রচেতগুপ্ত রচিত প্রসাদ বাবুর ভয়। গল্প পাঠে ছিলেন প্রদীপ চৌধুরী এবং গল্পের সূত্রধার আমি আনুশকা হাসান। অন্যান্য চরিত্রে ছিলেন রাহেল হাবিব, তাহসিন মাহমুদ, শাকিল আহমেদ, ইসরাত জাহান, শাশ্বত গোলদার, স্বাগতা বৃতি ও এস এ সৌরভ। আজকের গল্পের পর্ব পরিচালনায় ছিলেন প্রদীপ চৌধুরী, পোস্টার ডিজাইনে শাশ্বত গোলদার, সম্পাদনা এবং শব্দগ্রহণে রাহেল হাবিব। আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের গল্প আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের গল্পগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ওয়ার্ল্ড অফ সাসপেন্সে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় রচিত গিন্নিমা। গল্পের সূত্রধার আমি, স্মরণী তিথি। গল্প পাঠে রয়েছেন মিথিলা এবং অন্যান্য চরিত্রে রয়েছেন রোজনি, আনুশকা ও তাহসিন। সমগ্র পরিচালনায় প্রদীপ চৌধুরী এবং ফারজানা মুন। এডিট ও শব্দ সম্পাদনায় তাহসিন। শুরু করছি আমাদের আজকের গল্প গিন্নিমা। দরজার কড়ানাড়বার শব্দ শুনে যে আধবুড়ি মানুষটা দরজা খুলল তার পরনের কাপড়ে হলুদের ছোপ। চাউনিটা কেমন যেন। মলিনাকে সে বলল, গিন্নিমার সেবা যত্ন করতে এসেছো বাছা? আমি তরকারিটা চড়িয়েছি, এসো, তোমাকে আশীর্বাদ করছি। ভালোই ভালোই বাড়ি যেন ফিরে যেতে পারো। মলিনা বেশ ভেবাচাকা খেয়ে গেল। এসেছে আয়ার কাজ করতে। ভালোই ভালোই কেন যে সে বাড়ি ফিরতে পারে, কেন বুড়ির আশীর্বাদ, কিচ্ছু সে বুঝতে পারল না। এই আধবুড়ি মানুষটা পাগলি পাগলি ধরনের, আপন মনেই কথা কয়। রান্নাঘরে যাবার সময় আপন মনে গজগজ করতে করতে সে বলে চলল, আবার জোয়ান ছুরি, কতগুলি ছুরির সর্বনাশ হতে দেখলাম যে। নারায়ণ নারায়ণ, মেয়েটা যেন বাঁচে। ঢলঢলে পোনা মুখটা আমার সেই মেয়েটার মতো। নারায়ণ নারায়ণ, মেয়েটা যেন। তরকারি সাতলে মলিনাকে বলল, খুব সাবধান, প্লেটলেট যেন কিছু না পড়ে। ইদিক উদিক হলেই গিন্নিমা তুলকালাম করবে। প্লেটে খাবার সাজিয়ে দোতলায় গিন্নিমার ভেজানো দরজার সামনে পৌঁছে
মলিনার বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। কেন যে হাত পা শিরশির করতে লাগলো সে বুঝল না। আয়ার কাজ সে নতুন করছে না, প্রায় 5 বছর হলো করছে, মিলনের সঙ্গে বিয়ের পর থেকে, নইলে সংসার চলে না। কিন্তু এমনটা তো কই আগে কখনো হয়নি। ভয় ডর নেই বলে মনে তার বেশ গর্ব ছিল, কিন্তু আজ একই ব্যাপার। নিজের উপর সে বিরক্ত হলো। তারপর বেশ সন্তর্পণে হাঁটু দিয়ে ভেজানো দরজাটা খুলে সে ঘরের ভেতরে গেল। রাস্তার দিকে দক্ষিণের জানালার একটা পাটি খোলা, আর সব জানালা বন্ধ। ঘরটায় তাই আবছা আলো। খাটটা জানালা থেকে হাতখানিক দূরে। পরপর 3টে বালিশে মাথা রেখে গিন্নিমা শুয়ে। শীতকাল, তাই গিন্নিমার শরীর লেপে ঢাকা, শুধু 2টো হাত আর মুখ বেরিয়ে আছে। লেপে ঢাকা শরীর ছোটখাটো পাহাড়ের মতো, আর হাত তো নয়, যেন হাতির পা। ঝুলে পড়া গাল দুটোর মধ্যে কত স্তর যে মেদ জমেছে কে জানে। মনে হয় তার শরীরের থলথলে মেদের নিচে হাড়গোড় বলে কিছু নেই, কিন্তু চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ। চোখে চোখ পড়লে বুকের ভেতরটা হিম হয়ে আসে, সাপের চোখের মতো। এরকম নিষ্ঠুর চাহনি, এরকম মোটা শরীর জীবনে মলিনা দেখেনি। সে শুনেছিল 55 বছর ধরে পক্ষাঘাতে গিন্নিমা বিছানায় শুয়ে, 55 বছর হাঁটা চলা নেই, তাই বেজায় মোটা হয়ে পড়েছেন। কোনোদিন এরকম মানুষের মুখোমুখি যে হতে হবে মলিনার কল্পনাতেই ছিল না। কুতকুতে চোখ দুটির তীক্ষ্ণ দৃষ্টিতে মলিনাকে বিধে বাজখাই স্বরে গিন্নিমা বললেন, তুই তাহলে নতুন ঝুড়ি আয়ার কাজ করতে এসছিস? বেশ বেশ, পাশের টেবিলে ট্রেটা নামা, কাছে আয়, ভালো করে দেখি। ট্রে নামিয়ে খাটের পাশে দাঁড়িয়ে গিন্নিমার চোখ দুটোর দিকে আবার তাকাতেই মলিনার মাথার ভেতরে সবকিছু যেন উল্টো পাল্টা হয়ে গেল। মনে হলো তার শরীরের ভিতর দিয়ে যেন কারেন্ট বয়ে যাচ্ছে। মনে হলো সে যেন ডুবতে বসেছে, তার শরীরটা যেন গলে যাচ্ছে। মনে হলো ঘরটা যেন নেই, খাট, চেয়ার, টেবিল, আলমারি নেই, গিন্নিমাও যেন নেই। আছে শুধু কুটকুতে 2টো চোখ আর ভয়ঙ্কর নিষ্ঠুর একটা চাহনি, আর কিছু নয়। কিন্তু এটা মাত্র কয়েক মুহূর্তের জন্য। তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো ঘর, চেয়ার, টেবিল, খাট, আলমারি আর গিন্নিমার ঢাউ শরীরটা। গিন্নিমা চোখ বুজে বললেন, তোর বয়সটা বেশ কাঁচা বলে মনে হয়, 22-23-এর বেশি নয়। শরীরটা মজবুত আর বেশ ফুরন্ত, কিন্তু রূপের ঝলুস নেই। তোর বয়সে আমি ছিলাম যাকে বলে ডানা কাটা পরি। এক মাথা ঘন চুল, মাখনের মতো গায়ের চামড়া, চিপচিপে শরীর। কত ছোড়া যে মাথা ঘুরে দিতাম, কত ছোড়া যে আমার সাথে প্রেম করার জন্যে হন্যে হয়ে ঘুরতো, যদি জানতিস। কিন্তু কিন্তু আজ 55 বছর ধরে বিছানায় পড়ে 55 বছর মেঝে পা দেয়নি, কিন্তু সেদিনগুলোর কথা ভুলিনি। যখন রূপসী ছিলাম, যখন জোয়ান ছিলাম, যখন যৌবন ছিল। গিন্নিমার কথা শুনে তার জন্য মলিনার কিন্তু বিন্দু মাত্র করুণা হলো না। তার শরীরের অবসভাবটা আর নেই, কিন্তু তার বদলে মাথার মধ্যে হঠাৎ শুরু হয়েছে অসহ্য একটা যন্ত্রণা। মাথার মধ্যেকার দপদপ যেন কানের মধ্যে ধাক্কা দিচ্ছে। মলিনা তখন ঘর থেকে এক দৌড়ে একতলায় রান্নাঘরে আধবুড়ি মানুষটার কাছে পালাতে পারলে বাঁচে। হঠাৎ সুর পাল্টে গিন্নিমা বলে উঠলেন, এই ছুরি, চুপুতুপু হয়ে দাঁড়িয়ে রইলি কেন? বালিশগুলো একটু উঁচু করে দে, নাহলে খাবো কি করে? মলিনা মাথার বালিশগুলো ঠিকঠাক করছে, এমন সময় গিন্নিমা আচমকা তার ডান হাতের কবজিটা চেপে ধরলেন। উহ, এই মেদবহুল থলথলে হাত দুটোর মধ্যে এমন প্রচন্ড শক্তির কথা কে কল্পনা করতে পেরেছিল? গিন্নিমার ঠোঁটে একটা ধূর্ত হাসি ফুটে উঠল। তারপর অন্য হাত দিয়ে মলিনার কোনই থেকে কাঠ পর্যন্ত হাত বোলাতে লাগলেন। একবার আলতো করে চিমটি কাটলেন। হাত বোলাতে বোলাতে গিন্নিমা বলে চললেন, তুই ভেবেছিস আমি একটা থলথলে বুড়ি? মোটেও নয়, শুধু খাবারে আমার একটু তৃপ্তি নেই। জোয়ান বয়সের দিনগুলোর কথা একটু ভুলিনি,
জোয়ান বয়সের আয়েসগুলোর কথা। ভেবেছিস বুঝি তুই চুরি বলে একাই ভোগ করবি? তোর স্মৃতিতে সিঁদুর বরটা বেঁচে আছে, তোর সঙ্গে প্রেম করে, চোখরা লম্বা, জোয়ান, কিরকম জোয়ান, রোজ তোর সঙ্গে প্রেম করে। কেমন করে প্রেম করে বলে যা কেমন করে প্রেম করে। মরিয়া হয়ে একটা ঝটকায় মলিনা তার হাত ছাড়িয়ে নিল। সঙ্গে সঙ্গে গিন্নিমার স্বর থেমে গেল, চোখের পাতা বুঝে এলো। তারপর ফাঁকা চোখে তাকিয়ে ট্রেনের দিকে থলথলে হাতটা বাড়ালেন। রান্নাঘরে সে যখন পৌঁছালো, সর্বাঙ্গ তার থরথর করছে, গা গুলিয়ে গুলিয়ে উঠছে। কি ঘিনঘিনে মন, কি জঘন্য মন! তার ইচ্ছে করছিল সবকিছু আছড়ে আছড়ে ভাঙতে। বাজি থেকে মগমগ জল তুলে দু হাতে হুড় হুড় করে ঢালতে লাগলো সে। আধবুড়ি মানুষটা তার দিকে সামান্য অবাক হয়ে তাকিয়ে বলে চলল, এর মধ্যেই গিন্নিমার সঙ্গে খিটিমিটি বাঁধিয়েছ বাছা? মানুষটার সঙ্গে মানিয়ে চলা খুবই যে কঠিন, সে কথা আমি মানছি। তবে পরের বাড়ি চাকরি করতে গেলে অনেক কিছু সইতে হয়, তাই খুব সমঝে চলো। কত মেয়েকেই যে আসতে যেতে দেখলাম আয়ার কাজ করতে, কেউই টিকতে পারে না। সত্যি কথাটা বলেই ফেলি, গিন্নিমার মেজাজের দরুন সেই যে শ্রাবণ মাসে আয়া মেয়েটা বাড়ি থেকে পালালো, আজ মাঘ মাসে আমাবস্যে, এর মধ্যে আয়ার কাজের জন্য কাউকে জোগাড় করতে পারিনি। এই কটা মাস খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেছে, এর মধ্যে আমার মতো দুটো আধবুড়ি আয়া জোগাড় করেছিল, গিন্নিমা তাদের দূর করে দাঁড়ালো। আধবুড়ি আয়া গিন্নিমার দু চোখের বিষ। চাই জোয়ান জোয়ান ছুরি, রোজ রোজ কোথা থেকে ছুরি ধরি বলো তো বাছা? আর ছুরিদের যেমন স্বভাব, কটা দিন কাটতে না কাটতেই গিন্নিমার ঘর থেকে বেরিয়ে তাকে নকল করতে শুরু করে, যেন আমাকে গেরাজ্জিই করে না। গিন্নিমার মতো হাত নাড়ে, গিন্নিমার মতো চোখ খুদি খুদি করে কেমন তর যেন তাকায়, চোখ ঘোরায়। একটা তো গিন্নিমার গলা অবিকল নকল করতে শুরু করেছিল, দেখে শুনে তো গায়ে কাটা দিত, বুকের রক্ত হিম হয়ে আসতো। মেয়েটা তোমার বয়সী ছিল, মাসখানেক টিকেছিল, তারপরে এক ভোরে বাগানের আম গাছটায় গলায় দড়ি দিয়ে মরে। কেন যে গলায় দড়ি দেয় আজ পর্যন্ত কেউ তার হদিস করতে পারেনি। সে এক দারুণ হুজ্জুত, দারোগা পুলিশে বাড়ি গিজ গিজ, হদিস করতে পারি। মলিনার দু চোখ দিয়ে তখন অঝরে জল ঝরছিল। সেদিকে তাকিয়ে আধবুড়ি মানুষটা বলে চলল, কেঁদো না বাছা, কেঁদো না। বুড়ি মানুষ, মাথার কি আর ঠিক আছে? ভীমরুতি ধরেছে যে, যা বলে তা কি আর ভেবে চিনতে বলে? তার কথায় কান দিও না, মুক্তি বুঝে কাজ করে যেও। আর একটা কথা বাছা, ওইসব ঢিঙ্গি ছুরিদের মতো গিন্নিমাকে আড়ালে আবডালে কখনো ভেঙচি কেটো না। কিন্তু বেলা যত বাড়তে লাগলো, মলিনার মাথার যন্ত্রণাটাও বাড়তে লাগলো তত। তার সঙ্গে অন্য মানুষকেও হয়ে উঠতে লাগলো। পদে পদে কাজে তার ভুল হতে লাগলো। পেঁয়াজ কুচোতে গিয়ে বুড়ো আঙ্গুল কাটলো, হাত থেকে পড়ে চাটনির বাটিটা চুরমার। বেজায় বেজার হয়ে বুড়ি মানুষটা বলল, হাতে পায়ে যে বশ নেই বাছা, বলি মনটা কোথায় পড়ে আছে গো? বরের কাছে? দুপুরের খাবার ট্রেতে সাজিয়ে মলিনা যখন গিন্নিমার কাছে গেল, হাত পা তখন বেজায় কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, মাথায় অসহ্য যন্ত্রণা। কিন্তু গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটি কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে গেল, কাপা হাতে বাসনপত্র ধুলো, কোনো মতে নাকে মুখে কিছু গুজল, আর কেবল ভাবতে লাগলো 7:30 কখন বাজবে, কখন তার বরের ছুটি হবে, কারখানার ডিউটি সেরে মিলন তাকে কখন নিয়ে যেতে আসবে তার স্কুটারে। মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। মিলন, মিলন, তুমি কখন আসবে? মিলন, মিলন। বুড়ি মানুষটার কাছ থেকে রাতের খাবার ট্রে নিয়ে গিন্নিমার ঘরে মলিনা যখন ঢুকলো,
তখন সে মন স্থির করে ফেলেছে, গিন্নিমা যদি আগের মতো তার গায়ে হাত বোলাতে বোলাতে নির্বিঘ্নে কথাগুলো বলেন, তাহলে সে আর ছেড়ে কথা বলবে না। নখ দিয়ে ফালি ফালি করে ফেলবে থলথলে মুখটা, গেলে দেবে তার সাপের মতন ক্রূর চোখ দুটো। উহ, কি হয়েছে তার? এরকম ভাবনা কখনো তো তার মাথায় আসেনি। আর তার মাথায় এমন যন্ত্রণা আগে কখনো তো হয়নি। কি আশ্চর্য! আবারও গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটি কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে কাচের বাসনগুলো ধুলো, তারপর নিজের হাত মুখ পরিষ্কার করে পুরনো হ্যান্ডব্যাগ থেকে সিঁদুরের কৌটা বার করে কপালে পড়ল বেশ বড়সড় একটা লাল টিপ। এমন সময় দরজার সামনে শোনা গেল মিলনের স্কুটারের চাপা হর্ন। স্কুটারে সে কারখানায় যাতায়াত করে, ঠিক ছিল ফিরতি পথে এসে সে হর্ন বাজাবে, তারপর মলিনাকে পিছনে বসিয়ে বাড়ি ফিরবে। এমন সময় আধবুড়ি মানুষটা গিন্নিমার ঘর থেকে রান্নাঘরে ফিরে মলিনাকে বলল, যাও বাছা, গিন্নিমার সঙ্গে দেখা করে যাও। গিন্নিমা বলে দিয়েছেন তোমার বর এসে গেছে দেখছি। তাকে গিয়ে বলছি 2 মিনিট সবুর করতে। অসহায় চোখে বুড়ি মানুষটার দিকে তাকিয়ে মলিনা আবার গেল দোতলায় গিন্নিমার ঘরে। গলায় মধু ঢেলে গিন্নিমা বললেন, তোর বরটা এসে গেছে তাই না? জানালা দিয়ে তাকে স্কুটারে বসে অধৈর্য হয়ে হর্ন দিতে দেখছি। মলিনা বলল, হ্যাঁ গিন্নিমা। আবার গলায় মধু ঢেলে গিন্নিমা বললেন, বেশ বেশ, বাড়ি যাবি বল কি বাছা? বরের স্কুটারে বসে তাকে সাপটে ধরে, তোকে আর ধরে রাখবো না। এবার আমি ঘুমোবো। শুধু যাবার আগে মাথার তলা থেকে একটা বালিশ সরিয়ে দিয়ে যা। তখনই মলিনার সাবধান হওয়া উচিত ছিল ঘর থেকে দৌড়ে পালানো, উচিত ছিল সেই সর্বনেশে হাত দুটোর নাগালের মধ্যে না যাওয়া। কিন্তু গিন্নিমার মধু ঝরা স্বরে তার মন খানিকটা ভিজেছিল। বিছানার কাছে গিয়ে গিন্নিমার মাথার তলা থেকে একটা বালিশ সে সরালো, আর বিদ্যুতের মতো সেই সারাশি শক্ত একটা হাত বজ্রমুঠোয় মলিনার একটা কবজি ধরে তাকে কাছে টেনে আনলো। মলিনার গলা তখন শুকিয়ে কাঠ, যন্ত্রণায় মাথা যেন ছিঁড়ে যাচ্ছে। আর গিন্নিমা সাপের মতো হিসহিস করে বলে চললেন, না রে ছুরি, স্কুটারের পেছনে বসে বরটাকে সাপটে ধরে তোর আর বাড়ি ফেরা হবে না। জোয়ান বরটার সঙ্গে জীবনে আর প্রেম করা হবে না। বরটা তোর কোনোদিনও টের পাবে না, সে কথা। তুই যে আর মলিনা নোস। মনে হলো গিন্নিমা যেন কথা কইছেন না, কথা কইছে সাপের মতো তার চোখ দুটো। দেখতে দেখতে ঘরের আবছা আলো আরো আবছা হয়ে উঠল। সে ক্রূর চোখ দুটো কয়লা খাদের মতো নিকষ কালো হয়ে গেল, কালো আর গভীর। তারপর দুটো চোখ যেন এক হয়ে গিয়ে আমাবস্যার রাত হলো, আর মলিনা ডুবতে লাগলো। ঘরটা বেজায় স্তব্ধ। মলিনার মাথার মধ্যে আর যন্ত্রণা নেই, সর্বাঙ্গে শুধু একটা ঝিমঝিমে অবসাদ। সেই অবসাদ ক্রমশ ছড়িয়ে পড়ল তার উরুতে, তার পায়ের গোছে। পা দুটো তার কি মোটা হয়ে গেছে, লেপের তলায় ছড়িয়ে রয়েছে, সারা নেই কোনো পায়ে। নিজেকে দেখতে লাগলো মলিনা। বিছানা ছেড়ে সে উঠল, কোমরের কষি আট করল, ঠিকঠাক করে নিল তার আঁচল। বড় আয়নায় নিজেকে দেখে মুখ টিপে হাসল, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। তারপর শুনতে পেল সিঁড়িতে তার চটি পড়া পায়ের চটপট শব্দ। এই প্রথম সে টের পেল 55 বছর ধরে সে হাঁটেনি। জীবনে আর কোনোদিন সে হাঁটতে পারবে না। দুটো হাত তার নিষ্পিস করতে লাগলো। কি আশ্চর্য! হাত দুটোয় তার কি আশ্চর্য ক্ষমতা! জানলা দিয়ে সে দেখলো মিলনের স্কুটারের পিছনের সিটে বসে তাকে সে ছাপটে ধরেছে। মিলনের গলা তার কানে এলো। এত দেরি কেন? নিজের স্বর সে শুনতে পেল। গিন্নিমা মাথার বালিশটা সরাতে ডেকেছিলেন। এতক্ষণ শুনলে আমাদের আজকের পরিবেশনা কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় রচিত গিন্নিমা। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়ার্ল্ড অফ সাসপেন্সে আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের টেলিফোন। গল্পের সূত্রধার আমি স্বাগতাবৃত্তি। গল্পের অন্যান্য চরিত্রে প্রদীপ চৌধুরী ও বায়জিৎ অয়ন।
সমগ্র পর্ব পরিচালনায় ও নির্দেশনায় প্রদীপ চৌধুরী ও এস এ সৌরভ, পোস্টার ডিজাইন এস এ সৌরভ, শব্দ সম্পাদনায় আদনান বুলবুল ও এস এ সৌরভ। শুরু করছি আমাদের আজকের গল্প টেলিফোন। বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশে রাখা টেলিফোনটার দিকে দেখলেন। টেলিফোনের পাশেই ঘড়ি, তাতে 12টা বাজে, রাত 12টা। বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন, এদিকে টেলিফোনটা বেজেই চলেছে। বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, 465176। ইয়েস। বীরেশ বাবু আছেন? বীরেশ চন্দ্র নিয়োগী কথা বলছি। নমস্কার। নমস্কার। এত রাতে ফোন করছি বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। আপনি কে বলছেন জানতে পারি কি? আমার নাম গণপতি সোম। বীরেশবাবুর বিরক্তিটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। বললেন, কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি শুতে যাচ্ছিলাম। তাছাড়া আপনাকে চিনিও তো না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। 3 মাস হলো এ বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আপনার স্ত্রী কত হয়েছেন? আজ 11 বছর হলো। আপনার বয়স 55। আপনার একটি ছেলে আছে, ইঞ্জিনিয়ার, সে ভোপালে থাকে। মন ঠিক বলিনি? বীরেশবাবু যার পর নাই বিস্মিত হলেন। বললেন, আপনি এত কথা জানলেন কি করে? ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন বলুন, আপনি আমার কথাগুলা শুনতে চান কিনা? বেশি সময় লাগবে না তো? না, অবশ্য কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সে সময় মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? ঠিকই বলেছেন। আপনার ছেলের নাম অরূপ। হ্যাঁ। সে তখন সিটি কলেজে পড়তো। হ্যাঁ। এটাও আপনি জানেন কিনা দেখুন, আপনার ছেলের একটা বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে। ছেলের বন্ধুদের খবর আমি সবসময় রাখতাম না। এই শ্রীপতি ছিল আমার মেজ ছেলে। খুব ভালো ছেলে ছিল, যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদ অভ্যেস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করাতে, কিন্তু তাতে সে সফল হয়নি। অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎপথে ফিরিয়ে আনবে, কিন্তু তার চেষ্টা বৃথা হয়। এসব কি আপনার জানা? অরূপের এই বন্ধুকে আমি দেখেছি, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল তা আমি জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি।
আমার ছেলেকে জোয়ার নেশায় ধরে। সে রেসের মাঠে যেতে শুরু করে, তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায়। তখন তখন সে অরূপের কাছে হাত পাতে এবং বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া আর তার গতি নেই। অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা আপনি জানেন কি? হ্যাঁ, এখন বুঝতে পারছি। কি বুঝছেন? আমার বাড়িতে সিন্ধুকে এক অতি মূল্যবান জিনিস ছিল। এটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি। আপনার ঠাকুর দাদা ছিলেন চণ্ডীপুর স্ট্রিটের রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটা দেন। ঠিক বলিনি? ঠিক। এই আংটিটি সিন্ধুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটির অন্তর্ধান রহস্যের কিনারা করতে পারিনি, পুলিশও পারেনি। পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কি করে? তা তো বটেই। সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায়। আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাতছাড়া করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি। সেই আংটি কি এখন আপনার ছেলের কাছে আছে? হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাও দূর করা দরকার। আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? হ্যাঁ, এবং এখনই সে রওনা হয়ে গেছে। এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে। তার নাম যেন কি বললেন? শ্রীপতি। আর আপনার নাম গণপতি? আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে? বেরিয়েছে। দাঁড়ান, মনে করতে দিন। করুন, সময় নিন। পীরেশবাবুর একটু ভাবতেই মনে পড়ল। বললেন, মনে পড়ছে, কালকে কাগজে বেরিয়েছে আপনাদের নাম। নাগপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরির সংঘর্ষের ফলে গাড়ির 3 জন যাত্রী তৎক্ষণাৎ মরে যায়। তার মধ্যে একজন গাড়ির চালক আর 2 জন বাপ ও ছেলে, নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। আপনি ঠিকই বলেছেন, আমি সেই গণপতি সোম। আপনি? তার মানে? যা ভাবছেন তাই। কিন্তু কিন্তু এটা তো অসম্ভব। কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? পাচ্ছি। কি শব্দ? কে যেন আমার নিচের দরজায় টোকা মারছে। নিস্তব্ধ রাত্রে পীরেশবাবু শুনতে পেলেন সে শব্দ। তারপর টেলিফোনে শুনলেন, দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না না, আমি দরজা খুলবো না। পীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে, তার ডান হাতে রিসিভারটা কাঁপছে। আবার টেলিফোনে কথা। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? সিঁড়ি দিয়ে উঠে আসছে এই শব্দ। আপনি কোনো চিন্তা করবেন না বীরেশবাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরে গিয়ে
আংটিটা টেবিলের উপর রেখে আসবে। চরম আতঙ্কে বীরেশবাবু বললেন, না না, আপনি আপনার ছেলেকে ডেকে নিন। তার তো উপায় নেই বীরেশ বাবু, সে আপনার দোতলায় পৌঁছে গেছে। বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ। শব্দটা এক মুহূর্তের জন্য থামল, তারপর আবার শোনায়। এবার সিঁড়ি দিয়ে নেমে যাবার শব্দ। টেলিফোনে কথা এলো, এবারে আপনি নিশ্চিন্ত। আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন। আমি আসি। আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। গুড নাইট। বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন। তার কপাল এই পৌষ মাসেও ঘর মাখত। কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন। অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন। হ্যাঁ, সত্যি পড়ে আছে টেবিলের উপর। এই অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি। 7 বছর পর ফিরে পাওয়া তার ঠাকুরদাদার হীরের আংটি। ওয়ার্ল্ড অফ সাসপেন্সে আপনাদের স্বাগতম। আমাদের আজকের গল্প ঘাটবাবু, রচনা সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পের সূত্রধারে আমি রোজমি আক্তার রোজ। গল্প পাঠে আছে শাকিল আহমেদ। অন্যান্য চরিত্রে রয়েছে মেহেদি হাসান, অন্তু আহমেদ, ফারজানা মুন এবং প্রদীপ চৌধুরী। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প ঘাটবাবু। রাত কটা বাজে তার ঠিক নেই। অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে। ঝমঝম বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়। বসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার। একটা অস্বস্তি হচ্ছে কীরকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটি গুটি হয়ে শুয়ে কুই কুই শব্দ করছে। এই যা যা। যদিও সে ভালো করেই জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেই যাবে না। এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায়? বাসু হালদার জানালা দিয়ে আকাশের দিকে তাকালো একবার। বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই। আজ আর কেউ আসবে না মনে হয়। বাসু হালদার আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল। সেই সময়ই মুখিয়া ডোমটা এক স্লিম গাজা সাজিয়ে এনে বলেছিল, একটু পেশাদ করে দেবেন নাকি বড়বাবু? মুখিয়ার মুখে বড়বাবুর ডাকটা বড় মধুর লাগে। এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউ, শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে। মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে। এই সময় আর এক স্লিম গাজা পেলে মন্দ হতো না। বাসু হালদার এই মফস্বল শহরের ঘাটবাবু। তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কি না দেখে নেওয়া, আর মিউনিসিপ্যালিটির 2 টাকা ফি আদায় করা। একটা পা ল্যাংড়া, জীবনে আর কোনো চাকরি জুটত না। অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন, তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন। সেই থেকে বাসু হালদারকে সারা দিন রাত শ্মশান ঘরের ছোট্ট অফিস ঘরটাতেই পড়ে থাকতে হয়। একটা পেট চলে যায়। এরকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না। কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের গরজে। কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা, যে কোনো সময়ে টেসে যেতে পারে। ওরা বাড়ির মরাকে বাসি করে না। যদি এই মাঝরাত্রিরেও এসে হাজির হয়, আর তখন যদি বাসু হালদারকে না পায়। বাসু হালদার একটা বিড়ি ধরালো। চেয়ার টেবিলে বসে ঘুমোলে দোষ নেই, কিন্তু ঘুম আসছে না।
বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক। ইস, যদি মুখিয়াটাও থাকতো এ সময়। হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল। বলো হরি বল বলে হাঁক দিচ্ছে। তাহলে চেয়ারম্যান সাহেবের মা গত হয়েছেন? আহা, কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের! এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেনি। চিতা জ্বালাবে কি করে সে খেয়াল নেই। যাই হোক, ওরা বড় লোক, বেশ খরচ খরচা করবে মনে হয়। বাসু হালদারের কি আর কিছু জুটবে? বাসু হালদার ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে। বাসু হালদার বুঝল এ তো চেয়ারম্যান সাহেবের মা নয়। তাহলে সঙ্গে অনেক লোক থাকতো, অনেক চেঁচামেচি, অনেক ধুমধাম। তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে? সে নিজের টেবিলে গাঁট হয়ে বসে থাকবে। আসুক না, ওরাই আসুক। ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু। বেশ কিছু সময় কেটে গেল, ওরা কেউ এলো না, আর কোনো সারা শব্দও পাওয়া গেল না। কৌতূহলে বাসু হালদার বেরিয়ে এলো। বৃষ্টি আকস্মাৎ ধরে এসেছে, আকাশে গুড়ি গুড়ি করে পড়ছে। তবে আর বেশিক্ষণ চলবে না বোঝা যায়। কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে। বাসু হালদার এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? লোকগুলো একটু চমকে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, ওই টমটম কাউকে দেখছি না, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি। বাসু হালদার ভুরু কুঁচকে বলল, ব্যবস্থা করে নিচ্ছেন মানে? মরা রেজিস্ট্রি করতে হবে না? মরা রেজিস্ট্রি? সে আবার কি? বাহ, যে কোনো মরা এনেই আপনারা পুড়িয়ে ফেলবেন? এ কি বেওয়ারিশ কারবার নাকি? লোকটি এক মুহূর্তে চিন্তা করে বলল, ঠিক আছে, রেজিস্ট্রি করিয়ে নিন। কটাই বা টাকা লাগবে? লোকটি জামার পকেট থেকে ফস করে 2খানা 10 টাকার নোট বার করে দিল। অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। বাসু হালদার সবার দিকে একবার চোখ বুলালো। কেউই তার চেনা নয়। এরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক। বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো। একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে। শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা। শ্মশানের ঘাটবাবুর দয়ামায়া থাকতে নেই। মরা দেখতে দেখতে চোখ পচে গেছে। বাসু হালদার জিজ্ঞেস করল, কি হয়েছিল? কলেরা, মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আহা! লোকটি খুব দুঃখের ভাব দেখিয়ে ফুপিয়ে উঠল। তারপর 10 টাকার নোট 2খানা এগিয়ে দিয়ে বলল, নিন, বৃষ্টি ধরে এসেছে, চটপট করে কাজ শুরু করে ফেলেন। ডোম না এলে আপনারা কি করে করবেন? চিতে সাজানো কি সহজ কথা? ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলবো। বাসু হালদার এবার গম্ভীরভাবে বলল, কই দেখি ডাক্তারের সার্টিফিকেট। যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু চমকে গেল। তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, কিরে, ডাক্তার সার্টিফিকেটখানা কার কাছে রাখলি? একজন বলল, সেটা বোধহয় ফেলে এসেছি। বাসু হালদার কড়া গলায় বলল, ফেলে এসেছেন? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান, এক্ষুনি নিয়ে আসুন। এই বৃষ্টির ভিতর আবার যেতে হবে? নিশ্চয়ই। আপনি এই 20 টাকা রাখুন না। টাকার কথা পরে, আগে সার্টিফিকেট দেখি। আর একজন পকেটে হাত দিয়ে বলল, ও, সার্টিফিকেট তো আমার কাছেই রয়ে গেছে। লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল। তাতে কিছু একটা লেখা ছিল। এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে। এটা কি? এটা তো কিছুই পড়া যাচ্ছে না। জলে ভিজে গেছে, কি করব? তা বললে তো চলবে না। রুগী কিসে মরলো সেটা তো খাতায় লিখতে হবে। বললাম তো, কলেরায়। আপনার মুখের কথা হয়তো হবে না, ডাক্তারের লেখা চাই। লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নোট 2খানা গুজে দিয়ে বলল, কেন আর ঝামেলা করবেন? খাতায় যাই হোক কিছু একটা লিখে নিন না। ওসব চলবে না। বাসু হালদারের মনে লেগেছে সে এই ঘাটের বড়বাবু। তার একটা মাত্র পেট, সেই টাকা পয়সার পরোয়া করে না। তাকে ঘুষ দিতে আসে?
বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা একটানে তুলে ফেলল। তারপরই একটা আর্ত চিৎকার করে ফেলল সে। মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত, বুক ও পেট ফালা ফালা করে চেরা। কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখেই বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এবার ওরা তাকেও কুপিয়ে কুপিয়ে কাটবে। একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না। তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো, তাকিয়ে দেখল আর কেউ নেই কোথাও। লোকগুলো দৌড়ে পালিয়েছে। খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো। বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টায় ছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে বাসু হালদার কিছু জানতেই পারতো না। এরপরেই বাসু হালদারের ইচ্ছা হলো দৌড়ে পালাতে। এক ছুটে যদি সমস্ত চেনা লোকগুলোর জগৎ থেকে উড়ে পালিয়ে যাওয়া যেত। পালাবেই বা কোথায়? তাছাড়া পালাবে কেন? সে তো কোনো দোষ করেনি। আর মুখিয়াটাও যদি এই সময় থাকতো। এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশকে খবর দেওয়া। এর মরা কারা এসে ফেলে রেখে গেছে শ্মশানে, পুলিশই এখন এর দায়িত্ব নিক। কিন্তু থানা এখান থেকে 3 মাইল দূরে। এই দুর্যোগের রাতে 3 মাইল রাস্তা সে যাবে কি করে? কি করা যায় এখন? ভয় ভাবনায় বাসু হালদার ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাসু হালদারের ঘোর ভাঙল একটা কুকুরের কুই কুই শব্দে। কুকুরটি মৃতদেহটির কাছে এসে গন্ধ শুকছে। বাসু হালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল। হুশ হুশ! কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায় তাহলেই তো কেলেঙ্কারি। কুকুরটাকে একটা চেলা কাঠ তুলে ছুঁড়ে মারতে সেটা একটু দূরে গেল। শ্মশানে বাসু হালদার বহু রাত্রে একা কাটিয়েছে, কিন্তু কোনোদিন এমন ভয় হয়নি। মৃতদেহটির দিকে আরেকবার তাকালো। শুধু মুখখানা দেখে কিছু বোঝা যায় না। ফুটফুটে একটা যুবতীর মুখ, যেন একবার ডাকলেই জেগে উঠবে। এখন তো এই মরা ফেলে পুলিশকে ডাকতে যাওয়া আর কোনো প্রশ্নই ওঠে না। কুকুরটা যদি মরা টেনে নিয়ে যায় সে আবার কোন ফ্যাসাদে পড়ে কে জানে। যে লোকগুলো মৃতদেহটিকে এনেছিল তারা সবাই অচেনা। বাসু হালদার পুলিশকে তাদের কোনো হদিসই দিতে পারবে না। অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে। বাসু হালদার আর দাঁড়াতে পারছে না। আস্তে আস্তে বসে পড়ল মরাটার খাটিয়ার পাশে। আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ইস, ভিজে যাচ্ছে মেয়েটা। যেন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। যে অজ্ঞাতেই বাসু হালদার হাতটা বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে গেল। ফর্সা সরল মুখখানা। এরকম কোনো সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসু হালদার। যদি জীবিত থাকতো মেয়েটি তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে চেঁচিয়ে উঠতো না? আহা, সত্যি যদি তাই হয়। বাসু হালদারের ওপর রাগ করার জন্যই মেয়েটি যদি বেঁচে ওঠে। সে যত ইচ্ছা রাগ করুক, তবু বেঁচে উঠুক। এরকম একটা সুন্দর মেয়েকে কোন পাষণ্ড খুন করলো? বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখল। কি নরম স্পর্শ! কতদিন আগে মারা গেছে কে জানে। এত বৃষ্টিতে ভিজেছে, তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয়, যেন বেঁচে আছে। বাসু হালদার মেয়েটার গালে একটা টোকা মেরে বলল, জেগে ওঠো, অনেকক্ষণ তো ঘুমোলে। নিজেই হাসলো বাসু হালদার। এ কখনো হয়? মেয়েটি শরীরে অন্তত 15-20টা ছুরি আঘাত। একে খুন করেনি। কেউ যেন প্রতিহিংসা নেবার জন্যই এর সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে। কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটাকে ভালোবেসে ফেলল। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করেনি। চুমু খেলে? একে একটা চুমু খেলে কি রাগ করবে? এই চিন্তায় বাসু হালদার এমনই উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না। সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল। তখন তো মেয়েটি ফিসফিস করে বলে উঠল, আমার নাম অঞ্জলি সরকার। সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে। তুমি একটু দেখো। ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গো গো শব্দ করতে লাগলো।
অজ্ঞান হয়ে গেল অবিলম্বেই। পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরেছিল দুপুরবেলা। সে অনবরত চিৎকার করতে লাগলো, রতন নাগ, সোনাবাড়ির রতন নাগ, রতন নাগ, সোনাবাড়ির রতন নাগ। পুলিশ রতন নাগকে গ্রেফতার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করার পরে বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয়। শুনছিলেন আমাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘাটবাবু। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমাদের পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। ওয়ার্ল্ড অফ সাসপেন্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের পরিবেশনা অনিশ দাস অপুর পরিবার। গল্পের সূত্রধার আমি স্বাগতাবৃত্তি, গল্প পাঠে সরণী তিথি। গল্পের অন্যান্য চরিত্রে রয়েছেন প্রদীপ চৌধুরী, ফারজানা মন ও বৈশাখী। শব্দ সম্পাদনা ও পোস্টার ডিজাইন এস.এ. সৌরভ। পর্ব পরিচালনায় প্রদীপ চৌধুরী। শুরু করছি আমাদের আজকের গল্প অনিশ দাস অপুর পরিবার। ডেভিড বোধহয় সত্যি মেয়েটাকে ভালোবাসে। ইতস্তত ভঙ্গিতে মা বলল, আমাদের ছেলেকে আমরা অসুখী করতে চাই না, সবাই জানো। মাথাটা ঝট করে পেছনের দিকে হেলে গেল কেটের। ওর লম্বা ধারালো দাঁত ঝিকিয়ে উঠল আলোতে। অবশ্যই ভালোবাসে, দারুণ ভালোবাসে, না হলে মেয়েটাকে বিয়ে করতে চাইবি কেন? ওর শেষ কথাটা যেন সিলিংয়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। এই ডেভিড আমাদের জন্য অনেক করেছে। আমাদের মধ্যে একমাত্র ওই একদিনের বেশি সময় বাইরে কাটানোর হিম্মত দেখিয়েছে। ওর এমন কিছু গুণ আছে যা দেখে মেয়েরা সহজেই ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ও যা কিছু করুক সবই আমাদের জন্যই করে, মন্তব্য করল ল্যান্সলট। কিন্তু ও যদি মেয়েটাকে সত্যিই ভালোবাসে? পুনরাবৃত্তি করল মা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের সবুজ শিরা জেগে ওঠা হাতের দিকে। সত্যি যদিও। এবার ডেভিডের কথা বলার পালা। হ্যাঁ, ওকে আমি পছন্দ করি, একথা সত্যি। অন্য যে কারোর চেয়ে ওকে আমি বেশি ভালোবাসি, কিন্তু তাতে কি আসা যায়? ল্যান্স, তুমিই তো বললে আমি যাই করি না কেন সবই পরিবারের সুখ চেয়ে। তুমি সত্যি ভালো ডেভিড। তোমাকে ছাড়া আমরা চলতাম কিভাবে? বছরের পর বছর তুমি আমাদের রসদ জুগিয়ে চলেছ, বলল মা। প্রত্যেকেই সায় দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়ালো। আনন্দে উজ্জ্বল হয়ে উঠল ডেভিডের চেহারা। আবার কোনো সমস্যা হবে না তো? 2 বছর আগের ঘটনার কথা নিশ্চয়ই কেউ ভুলে যাওনি? উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল মিনা। না না, বলল ডেভিড। ডেভিড ঠিক থাকলে কোনো সমস্যা নেই। ডেভিড খুব চালাক, উপর সহজেই বিশ্বাস রাখা যায়। ডেভিডকে জড়িয়ে চুমু খেল সে। ভাইকে সে খুব ভালোবাসে। ডেভিডও কেট বলতে অজ্ঞান। ও আসছে কবে? চেয়ার ছেড়ে উঠতে উঠতে জানতে চাইল মা। কাল রাতে জবাব এলো। সবচেয়ে দুশ্চিন্তার সময় হলো ঘরে প্রবেশ করার মুহূর্তটি। মা যতই ধোয়া মোছা করুক, ওর গা থেকে অদ্ভুত গন্ধটা যেন কখনো যাবেই না। বছর 2 আগে যেই মেয়েটার ঘরে ঢুকেই নাচ ছিটকে বলেছিল বিচ্ছিরি একটা গন্ধ পাচ্ছে সে, তবে ইলেন এ বাড়িতে যেবার প্রথম এলো তার চেহারায় বিরক্তি ভাঁজ পর্যন্ত পড়তে দেখেনি ডেভিড। বাড়িটি সম্ভবত ওর পছন্দ হয়েছে। ইলেনকে তুমি পোশাক পরাবে। উঠে কেটকে বলল ডেভিড।
সেলারে সব কিছু রেডি অবস্থায় আছে। কালো দাগওয়ালা বেদি, কালো পর্দা, কালো বড় বাটি, সব কিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছে। কোথাও ছন্দপতনের চিহ্ন নেই। ওই মেয়েটা ধর্মকর্ম করতো না, তবে ইলেনের ক্ষেত্রে তেমন কিছু ঘটবে না বলেই ডেভিডের বিশ্বাস। ইলেন সাজুগুজু করে চলে এলো সন্ধ্যাবেলায়। খুব মজা করে ডিনার করলো সবার সঙ্গে, মদ পান করলো, ল্যান্সলটের চুটকি শুনে হি হি করে হাসলো। সত্যি সুন্দরী ইলেন। হাতির দাঁতের মতো শুভ্র তার বাহু, কালো পোশাক ফর্সা শরীরে দারুণ মানিয়ে গিয়েছে। মুখখানা যেন গাঢ় মদ, মাথার উপর কালো চুল স্যাটিনের মতো ঝলমলে। ডিনার পরিবেশন করেছিল কেট, মজার মজার গল্প করেছিল ইলেনের সাথে। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। আর ছেলেকে বলল তাদের ভবিষ্যৎ পুত্রবধূকে সেলার থেকে ঘুরিয়ে নিয়ে আসতে, কিন্তু ইলেন শাশুড়ি ছাড়া যাবেই না। সেলারের সিঁড়ি গত বছর মেরামত করা হয়েছে, তাই বিচ্ছিরি ক্যাচম্যাচ শব্দটা আর নেই। মা আগে আগে চলল, পেছনে ইলেন, তার পেছনে পরিবারের অন্যান্যরা। সিঁড়ির শেষ মাথায় এসে দাঁড়িয়ে পড়ল ইলেন। এ জায়গায় 2 বছর আগে সেই মেয়েটা ভয়ে চিৎকার করে উঠেছিল, পালাবার চেষ্টা করেছিল। সে এক কেলেঙ্কারি কাণ্ড। কিন্তু ইলেন সেলার দেখে মুগ্ধ। ভয় তো পেলই না, বরং বলল, ডেভিড, সব কিছু কি সুন্দরভাবে জোগাড় করেছো তুমি। কথা বলার আগে কি ইলেনের চোখ জোড়া সামান্য বিস্ফোরিত হয়ে উঠেছিল? ইলেনের আচরণে অবাক ডেভিড। ইলেনের বলার ঢঙেও রাজকীয় ভঙ্গিমা। এদিক ওদিক তাকাচ্ছে গর্বের ভঙ্গিতে। বাদুরের মতো চোখ জ্বলছে। মাংস পচা গন্ধটা কি আদৌ নাকে বাজছে না ইলেনের, নাকি চেপে যাবার চেষ্টা করছে? বেদির দিকে পা বাড়ালো ইলেন। পেছন থেকে অন্যেরা ধাক্কা দিল ডেভিডকে। কাজটা ঠিকঠাকভাবে করা চাই, এটা তারই ইঙ্গিত। হঠাৎ স্তোত্র পাঠ করা শুরু হলো। ইলেন কাঁধ থেকে ওড়না ফেলে দিল মাটিতে। কালো মোমবাতির আলোয় স্ফটিকের মতো জ্বলছে তার ত্বক। পিঠের চুল ছেড়ে দিল ইলেন। মৃদু গুঙিয়ে উঠল। অপূর্ব লাগছে ইলেনকে। এই ইলেনকে ডেভিড ভালোবেসেছে, সবাই তাকে ভালোবেসেছে। হঠাৎ তীব্র আবেগের বন্যা ভাসিয়ে নিয়ে গেল ডেভিডকে। মন্ত্রোচ্চারণ আরও জোরালো হয়ে উঠল। এবার সময় হয়েছে। আড়ষ্ট ভঙ্গিতে ডেভিডের, অথচ আসল কাজটা ওকে করতেই হবে। আবেগের সাগরে যেন ক্রমে তলিয়ে যাচ্ছে ডেভিড। কিন্তু মরিয়া হয়ে মন্ত্র পড়তে শুরু করে দিল সে। তারপর ছুরিটা তুলল মাথার উপর। হাঁটু গেড়ে বসো, আদেশ করলো সে ইলেনকে। কিন্তু ইলেন বসল না। মৃদু হাসল সে। আলগোছে ডেভিডের হাত থেকে ছিনিয়ে নিল ছুরিটি। কেট কি হাঁপিয়ে উঠল? না, কেউ কোনো শব্দ করেনি। সবচেয়ে অবাক ব্যাপার, সম্মোহিতের মতো ডেভিড যখন নিজেই হাঁটু গেড়ে বসেছে, তখনও মন্ত্রোচ্চারণ সমানে চলছে। ইলেন তার গলায় ছুরিটি ঠেকালো। অবাক হবার ক্ষমতাও হারিয়ে ফেলেছে ডেভিড। তবে এই ঘটনার জন্যে তার কোনো আফসোস হচ্ছে না। সে যা করেছে সব পরিবারের জন্য। বছরের পর বছর পরিবারের জন্য মেয়ে জুগিয়ে চলেছে সে। তাদেরকে বেদিতে উৎসর্গ করা হয়েছে। আজ রাতে সে নিজেই উৎসর্গিত হতে চলেছে। পরিবারের মনে হয়তো এই ছিল। ইলেনের ছুরির চাপ বাড়ল গলায়। চোখ বুঝল ডেভিড।